ভারতের বৈশ্বিক ইমেজের ক্ষতি করেছে বাংলাদেশ। ভারতের কোভিড-19 কেন্দ্রিক অর্থনৈতিক দুর্দশা গেল সপ্তাহে হতাশায় রূপ নিয়েছে। এর কারণ হল 2020 সালে ভারতের মাথাপিছু জিডিপি প্রতিবেশী বাংলাদেশের চেয়ে কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট করার পর বিশ্বব্যাংকের সাবেক একজন চিফ ইকোনমিস্ট কৌশিক বসু এক টুইটে বলেছেন, যে কোনো উদীয়মান অর্থনীতির ভালো করাটা একটি ভালো খবর, কিন্তু এটা বেদনাদায়ক যে 5 বছর আগেও যে ভারতের 25% লিড ছিল সেই দেশ এখন পিছিয়ে পড়েছে। এই ভিডিওতে জানাবো যেভাবে বাংলাদেশের উন্নতি ভারতের জন্য ইমেজ সংকট তৈরি করেছে। নব্বইয়ের দশক থেকে ভারত তার অর্থনীতিকে উন্মুক্ত করতে শুরু করেছে। তখন থেকেই চীনের দ্রুত সম্প্রসারণশীল নীতি অনুসরণ করাই ছিল ভারতের স্বপ্ন। 3 দশক ধরে সেটার পেছনে ছুটার পর এখন বাংলাদেশের পেছনে পড়ে যাওয়ায় ভারতের বৈশ্বিক ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমারা চীনের বিপরীতে আরেকটি ভারসাম্যের শক্তি চায়, কিন্তু ভারতকে দিয়ে সেই শূন্যতা পূর্ণ হচ্ছে না, কারণ স্বল্প দক্ষতার শ্রমের এই বাজারটা ভারত ধরতে পারেনি। তুলনামূলক খারাপ পারফরমেন্সের কারণে আত্মবিশ্বাসেরও ক্ষতি হতে পারে। বড় ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষী একটি দেশ যদি তার ক্ষুদ্র প্রতিবেশীর কাছে পরাজিত হয়, যে দেশটিকে 1971 সালে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেছিল, তাহলে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে তাদের প্রভাব কমে যেতে পারে। করোনা ভাইরাস মহামারী নিঃসন্দেহে একটি বড় কারণ। বাংলাদেশে নতুন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পড়েছিল জুনের মাঝামাঝি। অন্যদিকে ভারতের প্রতিদিনের আক্রান্তের সংখ্যা মাত্র এখন কমতে শুরু করেছে। যে কোনো দেশের তুলনায় রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে ভারতে। অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা 165 মিলিয়ন এবং বাংলাদেশে কোভিড-19 মারা গেছে 5600 জনের কম। ভারতের জনসংখ্যা এর 8 গুণ বেশি, কিন্তু মৃত্যুর হার বেশি হয়েছে 20 গুণ। আরও গুরুতর বিষয় হলো সংক্রমণ ঠেকানোর জন্য ভারত যে কঠোর অর্থনৈতিক লকডাউন আরোপ করেছে, সেটা ভারতের প্রবৃদ্ধি কমিয়ে দিয়েছে। বৈশ্বিক অর্থনীতি যে ক্ষতির মুখে পড়বে, ভারতের ক্ষতিটা সেটার প্রায় 2.5 গুণ। মহামারী পরবর্তী সময়ে ভারতের যে গতিতে সমস্যা কাটিয়ে ওঠা দরকার, সেখানে বাধা সৃষ্টি করবে আর্থিক অব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থায় পুঁজির ঘাটতি এবং বিভিন্ন স্তরে বিনিয়োগের শূন্যতা। আরও নেতিবাচক দিক হলো মহামারী না থাকলেও এক পর্যায়ে গিয়ে বাংলাদেশের কাছে হেরে যেত ভারত। এর কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে নতুন প্রকাশিত এক গবেষণাপত্রে। ইন্ডিয়াস এক্সপোর্ট লেড গ্রোথ এক্সাম্পলার অ্যান্ড এক্সেপশনস শীর্ষ এই গবেষণাপত্রটি তৈরি করেছেন পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ সৌমিত্র চ্যাটার্জি ও ভারতের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম। ভারতের প্রবৃদ্ধির ব্যতিক্রমবাদের বিষয়টি বিবেচনা করুন। বাংলাদেশ ভালো করেছে কারণ আগের এশিয়ান বাঘগুলোর পদাঙ্ক অনুসরণ করেছে। দরিদ্র দেশগুলোর কর্মজীবী শ্রেণীর জনগোষ্ঠীর জন্য যে ভাগ রয়েছে, সেখানে স্বল্প দক্ষতার খাতের পণ্য রপ্তানির ক্ষেত্রে নিজেদের অংশটা আদায় করে নিয়েছে বাংলাদেশ। ভিয়েতনামে তার চেয়ে আরেকটু উপরে আছে, কিন্তু আসলে দুই দেশই চীনের পদাঙ্ক অনুসরণ করেছে। চীন তাদের শ্রমশক্তির চেয়ে স্বল্প দক্ষতার পণ্যের বিশ্ববাজারে অনেক বড় জায়গা দখল করে রেখেছে এবং কয়েক দশক ধরে তারা উচ্চ জিডিপির হার বজায় রেখেছে। ভারত অবশ্য অন্য পথে গেছে। যেসব জিনিস উৎপাদন করলে তারা 1 বিলিয়ন কর্মক্ষম জনগোষ্ঠীকে কারখানার কাজের সাথে যুক্ত করতে পারত, সেগুলো তারা করেনি। লেখকরা বলেছেন, গুরুত্বপূর্ণ স্বল্প দক্ষতার টেক্সটাইল ও কাপড় খাতে ভারতের উৎপাদনের শূন্যতা প্রায় $140 বিলিয়ন, যেটা ভারতের জিডিপির প্রায় 5%। 2019 সালে ভারতের কম্পিউটার সফটওয়্যার রপ্তানি যদি অর্ধেক কম হতো, তাহলে উন্মাদনা শুরু হয়ে যেত। কিন্তু স্বল্প দক্ষতার খাতে বছর যে $60 বিলিয়ন ক্ষতি হচ্ছে, পরিমাণের দিক থেকে সেটা একই রকম। এটা বাস্তব সমস্যা, অথচ কেউ এটা নিয়ে কথা বলতে চায় না। নীতি নির্ধারকরা স্বীকারই করতে চায় না যে জুতা এবং কাপড়ের কারখানাগুলো, যেগুলোর জন্মই হয়নি বা যেগুলোকে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোই ডলার রোজগার করতে পারত এবং অনেক কর্মসংস্থান তৈরি করতে পারত। এই শিল্প গ্রাম থেকে শহরে অভিবাসনের স্থায়ী পথ তৈরি করতে পারত, যেটা উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ নির্ভর খাতগুলো কখনোই পারবে না। বাংলাদেশের প্রতি 5 জন নারীর মধ্যে 2 জন সক্রিয় কর্মশক্তির অন্তর্ভুক্ত। ভারতের 21% অংশগ্রহণের হারের, যেটা প্রায় দ্বিগুণ। আরও বড় বিপদ হলো, সংশোধনমূলক পদক্ষেপ না নিয়ে রাজনীতিবিদরা হয়তো অতীতের ভুলগুলোই দ্বিগুণ পুনরাবৃত্তি করতে পারবেন এবং বলতে পারে যে বাংলাদেশের চেয়েও দরিদ্র। তাতে কি হয়েছে? আমরা আমদানির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারি এবং স্থানীয় অর্থনীতির জন্য নিজেরাই জিনিস তৈরি করতে পারি। এভাবেই কর্মসংস্থান সৃষ্টি করি। আসুন, হঠাৎ করেই 60 আর 70-এর দশকের স্বনির্ভরতা স্লোগান অর্থনৈতিক নীতির ক্ষেত্রে ফিরে আসতে শুরু করেছে। এই হতাশার সময়টাতে চ্যাটার্জি সুব্রমণিয়ামের গবেষণা কাজে লাগতে পারে। সাধারণ জনবিশ্বাসের বিপরীতে রপ্তানি নির্ভর প্রবৃদ্ধির ক্ষেত্রে ভারত একটা উদাহরণ সৃষ্টি করেছে। চীন আর ভিয়েতনাম ছাড়া অন্য সব দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত। গ্লাস কিন্তু অর্ধেকের বেশিই ভর্তি। বাণিজ্য কাজ করছে দেশের জন্য। গবেষকরা দেখিয়েছেন সমন্বয়ের জায়গাটাতে ভুল হচ্ছে, কারণ সেখানে অস্বাভাবিক তুলনামূলক সুবিধা বিমুখ বিশ্বায়নের প্রক্রিয়া চলছে। ভারত কম্পিউটার সফটওয়্যারের মতো অনেক উচ্চ দক্ষতার উৎপাদিত পণ্য ও সেবা রপ্তানি করছে, কিন্তু বিশ্বের কারখানা হিসেবে চীন এখন উৎপাদনের নিচের দিকে পণ্যের ক্ষেত্রে অন্যান্য দেশের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে। ভারতের সুযোগটা সেখানেই রয়েছে। বছরের পর বছর অন্তত 8 মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টির যে জরুরি চ্যালেঞ্জ রয়েছে ভারতের সামনে,
মহামারী পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হবে সেটাই।